নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। আজকে যে পার্টিকুলার টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই পার্টিকুলার টপিকটা কিন্তু কোনো নির্দিষ্ট ক্লাসের জন্য বা শ্রেণীর জন্য নয়। কারণ এই যে টপিকটা আমরা 9, 10, 11, 12 সমস্ত ক্লাসেই কিন্তু আমরা টাচ করে করে যাই। কারণ আজকে যে টপিক প্রকরণ বা ভেরিয়েশন, এটা কিন্তু ক্লাস 9এও, 10এও, 11এও এবং 12এও আমরা পাই বংশগতি এবং অভিব্যক্তি বা ইভলিউশন এই চ্যাপ্টারটাতে। তো তাই এই যে মানে ভেরিয়েশন সম্বন্ধে আজকে আমি তোমাদের ধারণাটা একটু পরিষ্কার করার চেষ্টা করব। তাহলে ভেরিয়েশন জিনিসটা কি? ভেরিয়েশন জিনিসটা হচ্ছে আজকে যে কারণে যে কারণে সচিন তেন্ডুলকার, যে কারণে লতা মঙ্গেশকর, অর্থাৎ প্রত্যেকটা জীবের বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যে আইডেন্টিটি, যে কারণে সে অন্যান্য জীবের থেকে আলাদা, তাই না? আজকে 10টা লোকের মধ্যেও কিন্তু তুমি সচিন তেন্ডুলকারকে চিনে নিচ্ছ। কি কারণে? কারণ সে কিন্তু ওই 10টা লোকের মধ্যে কিন্তু সে আলাদা, কোথাও না কোথাও কোনো না কোনো কারণে কিন্তু সে তাদের থেকে আলাদা। তাহলে এই যে কারণে বা যার জন্য ওই 10 জনের থেকে সেই লোকটি আলাদা, সেইটাকেই কিন্তু বলা হচ্ছে ভেরিয়েশন। ঠিক আছে? এবার দেখো, এই ভেরিয়েশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েশন, আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। একটা কন্টিনিউয়াস ভেরিয়েশন, একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। কন্টিনিউয়াস কথাটার মানে হচ্ছে যেটা কন্টিনিউ ধরে চলছে, মানে একটা কোনো মাঝখানে কোনো বিরাম নেই, তাই না? আমরা কন্টিনিউ বলতে কি বুঝি? একটা জিনিস যেটা অবিরাম গতিতে চলেছে বা চলে যাচ্ছে, তার মাঝখানে কিন্তু কোনো বিরাম নেই, এইরকম একটা জিনিসকে কিন্তু আমরা বলি কন্টিনিউ। ঠিক সেম ভাবে এখানেও কিন্তু আমরা যেটা পাই, আমরা দেখবো যে খুব সহজেই কিন্তু আমরা এই দুটো জিনিস সম্বন্ধে একদম ক্লিয়ার একটা ধারণা পাবো। তো প্রথমেই যেটা চলে যাব সেটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েশন। এখন আমরা চলে আসবো কন্টিনিউয়াস ভেরিয়েশন। এটাই ঢোকার আগে তাহলে আমি আর একবার একটু বলে দিই। তাহলে ভেরিয়েশন কিন্তু হচ্ছে দুটো সেল বা দুটো ইন্ডিভিজুয়াল বা একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালের মধ্যে বিভিন্নতা, ডিফারেন্স, এটাকে কিন্তু বলা হচ্ছে ভেরিয়েশন বা প্রকরণ। দেখো, তাহলে ভেরিয়েশন বা প্রকরণ কিন্তু দুটো কারণে সৃষ্টি হতে পারে। একটা হচ্ছে জিনগত কারণে, সেটা মিউটেশন হতে পারে, সেটা পলিজেনিক বা মনোজেনিক ইনহেরিটেন্স হতে পারে। কি সেগুলো আমরা বলবো, একটু পরেই বলবো। আর একটা কিন্তু এনভায়রনমেন্টের কারণে হতে পারে। এনভায়রনমেন্টের কারণে যে ভেরিয়েশনটা হয় সেই ভেরিয়েশনটাই কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েশন। কন্টিনিউয়াস ভেরিয়েশন আমি বললাম যে যার মানে সাপোজ ধরো দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্টের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন মান পেতে পারি। তাহলে এই ধরনের ভেরিয়েশনকে কিন্তু বলা হবে কন্টিনিউয়াস ভেরিয়েশন। জিনিসটা কি একদম ক্লিয়ার করে বুঝছি আমরা। সাপোজ ধরো মানুষের হাইট নিচ্ছি, একটা এটা, একটা হচ্ছে এটা, এই দুটো পয়েন্ট আমি নিলাম। এই পয়েন্টটা ডিনোট করছে একদম স্মলেস্ট হাইট যে মানুষের, তাকে আমি ধরলাম তার হাইট 60 সেন্টিমিটার, এটা স্মলেস্ট। আর এটা একজন সব থেকে লম্বা বা একদম সব থেকে লংগেস্ট যে হিউম্যান, তার হাইটটাকে ডিনোট করছে। সাপোজ আমি ধরলাম এটা 240 সেন্টিমিটার, এটা লংগেস্ট, সাপোজ আমি ধরলাম। তাহলে বলতো, আমরা কি পৃথিবীতে শুধুমাত্র 60 সেন্টিমিটার এবং 240 সেন্টিমিটারই কি লোক পাই বা মানুষ পাই? তা তো নয়। আমরা কিন্তু এই দুটো বিন্দুর মাঝখানে কিন্তু অনেক পয়েন্ট পেতে পারি। এইখানে যে মানুষটা আছে হয়তো তার হাইট 70 সেন্টিমিটার, এখানে যে আছে তার হাইট হয়তো 100 সেন্টিমিটার, এখানে যে আছে তার হাইট হয়তো 130 সেন্টিমিটার,
এখানে যে আছে সে হয়তো 190 সেন্টিমিটার, এখানে যে আছে সে হয়তো 220 সেন্টিমিটার, তাই না? আমি এটাই বলতে চাইছি। তার মানে কন্টিনিউয়াস ভেরিয়েশনের ক্ষেত্রে কিন্তু দেখো হাইটটা কিন্তু যত এগোচ্ছে তত কিন্তু গ্র্যাজুয়ালি এটা বাড়তে 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 যাচ্ছে, তাই না? তার মানে কিন্তু এই যে হাইট বাড়ার প্রসেসটা, এই হাইট বাড়ার প্রসেসটা কিন্তু একটা কন্টিনিউয়াস ওয়েতে চললো, তাই না? তাহলে দেখো এই 60 সেন্টিমিটারের যে লোকটা এবং 70 সেন্টিমিটারের যে লোকটা, এদের মধ্যে কিন্তু এরা কিন্তু দুজন সম্পূর্ণ আলাদা। কোন দিক থেকে আলাদা? হাইটের দিক থেকে আলাদা। তাহলে এখানেও কিন্তু আমরা একটা ভেরিয়েশন পাচ্ছি। আমরা এই দুজনের মধ্যেও কিন্তু একটা ভেরিয়েশন পাবো, হাইটের ভেরিয়েশন পাবো। আমরা এদের মধ্যেও কিন্তু একটা হাইটের ভেরিয়েশন পাবো। তাহলে দেখো এই ক্ষেত্রে যে ভেরিয়েশনটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কন্টিনিউয়াস ওয়েতে চললো। তার জন্য এই ধরনের ভেরিয়েশনকে কিন্তু আমরা বলছি কন্টিনিউয়াস ভেরিয়েশন, তাই না? তাহলে এখন তাহলে আশা করি ক্লিয়ার হলো যে আমি কেন বলতে চাইছিলাম দুটো বিন্দুর মধ্যে আমরা অনেক মান পাবো। অনেক মান যখনই পাবো তখনই কিন্তু এটা কন্টিনিউয়াস ভেরিয়েশন হবে। আর এই ভেরিয়েশনটা কিন্তু মেইনলি এনভায়রনমেন্টের জন্য হয়। এখানে কিন্তু একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কাজ করে। এটা কি রকম এটাও তুমি বুঝতে পারবে। দেখবে আমরা যত মানে সমতলের মানুষের এক হাইটের এবং আমরা যত পাহাড়ের উপরের দিকে উঠি তখন কিন্তু মানুষের হাইটটা কমে যায়, তাই না? মানে পাহাড়ের মানুষের হাইট কিন্তু অনেকটা কম হয় মানে সমতলে থাকা মানুষের তুলনায়। তাহলে এই যে ভেরিয়েশনটা, এই ভেরিয়েশনটা কেন সৃষ্টি হলো? এই ভেরিয়েশনটা কিন্তু সৃষ্টি হলো এনভায়রনমেন্টের কারণে, প্রকৃতির কারণে। তাই আমরা বলতেই পারি যে কন্টিনিউয়াস ভেরিয়েশনটা কিন্তু এনভায়রনমেন্ট ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তাহলে ওটা ছিল কন্টিনিউয়াস ভেরিয়েশন। এবারে আমরা যে ভেরিয়েশনের ক্ষেত্রে ঢুকবো সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। দেখো আমি কন্টিনিউয়াস ভেরিয়েশনে কি বললাম, দুটো বিন্দুর মাঝখানে কিন্তু আমরা অনেক মান পাবো। কিন্তু ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনের ক্ষেত্রে আমরা কিন্তু দুটো পয়েন্টের মাঝখানে কোনো রকমের মান পাবো না, তাই না? তার জন্য আমরা বলছি ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন, যেটা কন্টিনিউয়াসলি গ্রো করছে না বা বাড়ছে না। কি রকম? সাপোজ আমি ধরলাম আই কালার, তাই না? আমি ধরলাম আই কালার। আমরা কি কি আই কালার দেখতে পাই? চোখের রং আমরা কি কি দেখতে পাই? সাপোজ ব্লু পাই, ধরো গ্রিন পাই, ব্রাউন পাই, আর ধরো আমি ব্ল্যাক পাই। আমি এই প্রত্যেকটা আই কালারকে একটা করে পয়েন্ট দিয়ে আমি দেখাচ্ছি। যে ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ভেরিয়েশনের ক্ষেত্রে আমরা যেরকম একটা বিন্দু দিয়ে মানুষের হাইটটা বুঝিয়েছিলাম, একটা বিন্দু দিয়ে আমি একদম ছোট শর্ট হাইটকে বুঝিয়েছিলাম, আর একটা বিন্দু দিয়ে আমি লং হাইটকে বুঝিয়েছিলাম, ঠিক সেরকম আমি এই চারটে বিন্দু দিয়ে চারটে বা চার রকমের আই কালারকে বোঝালাম। এবারে বলো তো, তোমরা কি কোনোদিন শুনেছো যে কারোর আই কালার গ্রিনিশ ব্লু বা ব্লুইশ গ্রিন? শুনেছো? কারো আই কালার গ্রিনিশ ব্রাউন, কারো আই কালার ব্রাউনিশ ব্ল্যাক। এগুলো শুনেছো কোনোদিন? যে কারো আই কালার ব্লুইশ গ্রিন বা গ্রিনিশ ব্লু, শোনোনি? কারো আই কালার গ্রিনিশ ব্রাউন বা ব্রাউনিশ গ্রিন, শুনেছো? শোনোনি? কারো আই কালার ব্রাউনিশ ব্ল্যাক বা ব্ল্যাকিশ ব্রাউন, শুনেছো? শোনোনি? তার মানে দেখো আমরা এই চারটে ইন্ডিভিজুয়াল পয়েন্টেই কিন্তু মানগুলো পাচ্ছি, মাঝখানে কিন্তু কোন রকমের মান পাচ্ছি না। তার মানে এই কালারগুলো ইটসেলফ এক একটা ক্যারেক্টার, এদের মাঝখানে বা এদের ইন্টারমিডিয়েট কিন্তু কোনো মান কিন্তু আমরা পাচ্ছি না, তাই না? তাহলে এক্ষেত্রে দেখো কন্টিনিউয়াসলি কিন্তু এই ভেরিয়েশনটা গ্রো করছে না। তাই এই ধরনের ভেরিয়েশনকে আমরা বলি ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। দুটো পয়েন্টের মাঝখানে কিন্তু আমরা কোনো রকমের মান পাই না, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েশন। আমরা এটা ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন, সরি।
কন্টিনিউয়াস ভেরিয়েশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে কিন্তু ওটা দেখা দিচ্ছিল, আর ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন কিন্তু দেখা দেবে জিনের কারণে। কিরকম? সাপোজ আমরা জানি ডিএনএ নাইট্রোজেন বেস পেয়ার থাকে, সেখানে পিউরিন পাইরিমিডিন বেস থাকে, সেখানে অ্যাডিনিন সবসময় থাইমিনের সাথে বন্ড করে দুটো হাইড্রোজেন বন্ডের সাহায্যে, গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে বন্ড করে তিনটে হাইড্রোজেন বন্ডের সাহায্যে। এমন যদি কোনো ঘটনা ঘটে, এই যে সজ্জা রীতি, অর্থাৎ অ্যাডিনিন যে সবসময় থাইমিনের সাথে বন্ড করছে, গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে বন্ড করছে, এটা যদি ভেঙে যায়, এটা যদি একটা হ্যাপাজার্ড প্যাটার্নে হয়, যে মানে যে কেউ যার সাথে বন্ড করতে পারে, যদি এরকম একটা ঘটনা ঘটে, অর্থাৎ ডিএনএ যে সজ্জা রীতি, সেই সজ্জা রীতির যদি পরিবর্তন হয়, তখন কিন্তু আমরা তাদেরকে বলছি মিউটেশন। এই মিউটেশনের কারণে কিন্তু চোখের যে রং, সেই রঙের কিন্তু একটা ভেরিয়েশন আসতে পারে। এছাড়াও অনেকগুলো জিন মিলে কিন্তু কোনো একটা চোখের রংটাকে কিরকম হবে এটা নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে যেহেতু অনেক কটা জিন বা কখনো কখনো একটা সিঙ্গেল জিন মিলে একটা চোখের কালারকে নিয়ন্ত্রণ করছে, তার মানে এই জিনগুলো, এই যে ঘটনাটা, এটাকে আমরা কি বলতে পারি? পলিজেনিক বা মোনোজেনিক ইনহেরিটেন্স। তাহলে এই কারণেও কিন্তু, অর্থাৎ বেসিক্যালি জিনগত কারণে কিন্তু যে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন, এই ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনটা কিন্তু ঘটছে, তাই না? তাহলে এটাই ছিল কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনের একটা ধারণা। আশা করি তোমাদের কাছে আমি ধারণাটা ক্লিয়ার করতে পেরেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।